নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। 2024 চলে গেল, শুভ নববর্ষ 2025। ফেলে আসা বছরে সেরা পাওনা কি, সেরা প্রাপ্তি কি, আজকে সেই বিষয় নিয়ে এলাম। অনেক কিছুই সেরা পাওনা হয়েছে, কিন্তু তার মধ্যে আমার মনে হচ্ছে সেরা পাওনা হচ্ছে এই রাজ্যের বা এই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গায়েব হয়ে যাওয়া। রেগে যাবেন তো, মনোজ ভার্মা রেগে যাবেন, চটে যাবেন। গোয়েন্দা ভবনে যারা, ওই ভবানী ভবনে যেসব গোয়েন্দারা বসে আছেন, মাস গেলে মাইনে পান, এবং ওই সিআইডির কাজকর্ম যারা করেন, তারা রেগে যাবেন, চটে যাবেন। কিন্তু যা বাস্তব সত্যি, যুক্তি দিয়ে বলছি, যেসব পুলিশের আধিকারিকরা শুনছেন, একটু বুকে হাত দিয়ে বলুন তো আমি যে প্রশ্নটা আজকে উত্থাপন করছি ঠিক না ভুল। আমি বলছি 2024-এ যদি গোয়েন্দা বিভাগ ঠিকঠাক কাজ করত, অনেক কিছু বাঙালি বাঁচাতে পারত, হারাতো না। আমি আজকে একটা নির্দিষ্ট ছোট্ট ঘটনা নিয়ে আপনাদের কাছে আসছি, একটু ভালো করে ভাববেন যে কেন বলছি 2024-এ বাংলার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হারিয়ে যাওয়াটা বা রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের গায়েব হয়ে যাওয়াটা বাঙালির সেরা পাওনা। আমি কেন বলছি? এক ব্যক্তির নাম আপনারা ইদানিংকালে শুনছেন, মনোজ গুপ্তা। থাকেন কোথায়? বেহালার শিলপাড়া লেনে। তাকে সম্প্রতি কলকাতা পুলিশ বা কলকাতা পুলিশের সিট তাঁরা ধরেছেন। কিসের জন্য ধরেছেন যে তিনি নাকি পাসপোর্টে হাজার হাজার পাসপোর্ট বা কয়েকশো পাসপোর্ট বা হাজার হাজার ফলস ফেক পাসপোর্ট তৈরি করতেন, এবং তার সঙ্গে শোনা গেছে ফেক আধার কার্ড তৈরি করতেন, ফেক ভোটার কার্ড তৈরি করতেন, ফেক প্যান কার্ড তৈরি করে দিতেন, এবং এমনকি ভিসা পর্যন্ত তৈরি করে দিতেন। তিনি এখন পুলিশের জালে। সেই মনোজ গুপ্তা এখন ধরা পড়লেন। কিসের ভিত্তিতে ধরা পড়লেন? যখন ডিসেম্বর মাসে বাংলাদেশ থেকে একের পর এক জঙ্গি পশ্চিমবঙ্গে ঢুকতে শুরু করলো, শরণার্থীরা ঢুকতে শুরু করলো, বর্ডার সিকিউরিটি ফোর্স যখন তাদের পাকড়াও করতে শুরু করলো, এবং তখন সেই সূত্র ধরে আইডেন্টিফাইড হলো যে এদের অনেকের হাতেই ফলস পাসপোর্ট, যেটা কলকাতা থেকে তৈরি হয়েছে। এবং তারপর 73টা ফেক পাসপোর্ট নিয়ে একটা মামলা হয়েছে, জানেন? সেই মামলা চলছে, এবং সেই পাসপোর্ট অনেকেই সেই পাসপোর্ট নিয়ে কেউ বাংলাদেশে বসে রয়েছেন, কেউ বিদেশে বসে রয়েছেন। এই কলকাতা থেকে লক্ষ লক্ষ টাকা দিয়ে সেই পাসপোর্ট তৈরি হয়েছে। ধর বেটাদের ধর, এবার কাকে ধরবেন? তারপর দালাল খুঁজতে খুঁজতে কোনো একজন সমরেশকে ধরা হলো, সম্ভবত সমরেশ বিশ্বাস, তার ছেলে রিপন বিশ্বাস, তাদের ধরা হলো। নদিয়া থেকে ধরা হলো যে তারাই ফেক পাসপোর্ট তৈরি করছে। এইটা করতে করতে শেষ পর্যন্ত পুলিশের টিম খুঁজে বার করলো এই মনোজ গুপ্তাকে, যে মনোজ গুপ্তা বেহালার শিলপাড়া লেনে বসে বসে তার এই কাজকর্মগুলো চালাতো। আমরা আজকে যদি বাংলাদেশে অগাস্ট বিপ্লব না হতো, বাংলাদেশে যদি শেখ হাসিনা চলে না যেতেন, বাংলাদেশে যদি শেখ হাসিনার সরকার চলতো, তাহলে আমরা কি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করতাম? কিংবা ফেক পাসপোর্ট, ফলস পাসপোর্ট নিয়ে আমরা কেউ আলোচনা করতাম? বলুন তো বুকে হাত দিয়ে। কেউ আলোচনা করতাম না। আজকে আলোচনা করছি, তার কারণ বাংলাদেশ থেকে হিন্দু বিতাড়ন হচ্ছে, বাংলাদেশ থেকে জঙ্গি ঢোকানো হচ্ছে বাংলায়। সেই জঙ্গিরা বিভিন্ন কায়দায় পশ্চিমবঙ্গে ঢুকছে, কেউ ধরা পড়ছে। ধরা পড়তে গিয়ে শেষ পর্যন্ত সেইখান থেকে আইডেন্টিফাই করা হচ্ছে যে তাদের হাতে যে পাসপোর্ট, সেই পাসপোর্টটা ফলস পাসপোর্ট। এই যে 73 জনের কথা বলছিলাম, এই 73 জনই কিন্তু ধরা পড়েননি, ধরা পড়েছেন কয়েকজন। এবং তাদের কাছ থেকে পাসপোর্ট নিয়ে, কার কাছ থেকে পাসপোর্ট তৈরি করতে গিয়ে শেষ পর্যন্ত সেই সমরেশ বা দালাল, তাদের আইডেন্টিফিকেশান হয়। বাকি পাসপোর্ট হোল্ডাররা তো বিদেশে বসে রয়েছেন, বাংলাদেশে বসে রয়েছেন, তাদের ধরবেন কী করে? কিন্তু পাসপোর্টগুলো ইস্যুড হয়েছে কীভাবে? ওই দালাল চক্রের কাছ থেকে জানা গেছে 73টা পাসপোর্ট তৈরি হয়েছে। পরবর্তীকালে সংবাদ মাধ্যমে বেরোলো 3000-এর ওপর পাসপোর্ট শুধু সমরেশই তৈরি করেছে। এবং এই সংখ্যা কেউ বলছেন কয়েক লক্ষ ফলস ফেক পাসপোর্ট এই পশ্চিমবঙ্গ, কলকাতা থেকে হয়ে গেছে। তারপর রাজীব কুমার তো এসে সংবাদ মাধ্যমের সামনে বলছেন, মনোজ ভার্মা বলছেন আমরা স্ট্রিক্ট ব্যবস্থা করব, যেখানে ল্যাপস আছে আমরা সেগুলো দেখব। কিন্তু এত দিন ধরে যে ফেক ফলস পাসপোর্টগুলো কলকাতা পুলিশের নাকের ডগায় বসে তৈরি হয়েছে, বা রাজ্য পুলিশের নাকের ডগায় বসে তৈরি হয়েছে, রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের গোয়েন্দারা কি করছিলেন? আমি আজকে নতুন বছরে এই প্রশ্নটাই করছি। কেন করছি? এই মনোজ গুপ্তার একটা কাহিনী আপনাদের বলি। মনোজ গুপ্তার সম্বন্ধে এইবার পুলিশ যখন তাকে ধরেছে, পাকড়েছে, তখন আইডেন্টিফাই করছে এই মনোজ গুপ্তার বহুদিনের অপরাধী। এই মনোজ গুপ্তা একসময় অনুজ নাম দিয়ে তেলেঙ্গানাতে একটা জালিয়াতির ব্যবসা করতেন। তেলেঙ্গানা পুলিশ সেসব খবরটা পেয়ে তেলেঙ্গানা পুলিশ, কলকাতায় থাকেই অনুজ, কলকাতায় খুঁজতে এসেছিল, এবং অনেক খোঁজাখুঁজি করে কলকাতা পুলিশের সাহায্য চেয়েও শেষ পর্যন্ত তাদের টার্গেট অনুজকে ধরতে পারেনি, অর্থাৎ এই মনোজকে ধরতে পারেনি।
তেলেঙ্গানা পুলিশ ফিরে গিয়েছিল তাদের স্বরাজ্যে। অনুজ কিন্তু অধরাই ছিল। এরপরে এই মনোজ, যিনি অনুজ নাম নিয়ে তেলেঙ্গানায় জালিয়াতিটা করেছেন, তিনি বুঝতে পারেন যে এবার না, অনুজ নিয়ে তেলেঙ্গানাতে ব্যবসা করেছি, এবার পশ্চিমবঙ্গে করা দরকার। পশ্চিমবঙ্গে মনোজ নাম দিয়েই তিনি এবার নেটওয়ার্ক শুরু করেন। কিসের নেটওয়ার্ক? ফলস চাকরি দেওয়ার নেটওয়ার্ক। বিস্তীর্ণ অঞ্চলে তার নেটওয়ার্ক শুরু করে এবং সেখানে ফলস অ্যাপয়েন্টমেন্ট লেটার পর্যন্ত ইস্যু করতে শুরু করে, লক্ষ লক্ষ টাকা তুলতে শুরু করে। পুলিশ জানলো কি করে? পুলিশ জানলো এখন জানতে পারছে, এই 2024-এর যখন ডিসেম্বর শেষ হচ্ছে সেই সময় কলকাতা পুলিশ জানতে পারছে, তদন্তকারী টিম বুঝতে পারছে এই মনোজই হচ্ছে সেই মনোজ যে তেলেঙ্গানায় গিয়ে জালিয়াতির ব্যবসা করেছিল। এই মনোজই হচ্ছে সেই মনোজ যে যে ওই ফলস চাকরি দেওয়ার ব্যবস্থা করে লক্ষ লক্ষ টাকা তুলেছিল এবং তখন ধরাও পড়েছিল, অ্যারেস্টেড হয়েছিল, পরবর্তীকালে সে জামিনও পেয়েছিল। সেই জামিন পাওয়ার পর সেই মনোজ তারপর ঠিক করে যে না, চাকরি বিক্রিতে তো হাত পাকিয়ে প্রচুর লক্ষ লক্ষ টাকা রোজগার করেছি, এবার আমাকে নতুন কিছু করতে হবে। কী করব? পাসপোর্ট, ফলস আধার কার্ড, ফলস ভোটার কার্ড, ফলস প্যান কার্ড, এমনকি ভিসা পর্যন্ত তৈরি করে দেওয়া হয়। এই কারবারে আমি মনোনিবেশ করব। তখন সে বিভিন্ন জায়গা থেকে এজেন্ট রিক্রুট করে, সেই এজেন্টের মাধ্যমে তারপর পাসপোর্ট তৈরিতে মনোনিবেশ করে। এই মনোজ কত পাসপোর্ট, কত পাসপোর্ট বা কত হাজার পাসপোর্ট তৈরি করেছে আমরা জানি না, কিন্তু আলটিমেটলি পুলিশ সাসপেক্ট করছে এই মূল পান্ডা সম্ভবত। এবং শেষ পর্যন্ত মনোজকে এখন গ্রিল করা হচ্ছে, মনোজের জবানবন্দি নেওয়া হচ্ছে, মনোজকে ইন্টারোগেট করা হচ্ছে, মনোজ কী করেছে তার অফিস থেকে সমস্ত ডকুমেন্ট তথ্য উদ্ধার করা হয়েছে। প্রশ্ন আমার এখানে খুব স্পেসিফিক, সেই অনুজকে আইডেন্টিফাই করতে পারেনি কেন কলকাতা পুলিশ, কিংবা তেলেঙ্গানা পুলিশ যখন আসে তখন কলকাতা পুলিশের গোয়েন্দা ভবন তাকে আইডেন্টিফাই করতে পারেনি কেন, রাজ্য পুলিশ তাকে আইডেন্টিফাই করতে পারেনি কেন, কিসের কারণে? প্রশ্ন এক। ভালো করে শুনবেন পুলিশ কর্তারা, রাগ করবেন না। কলকাতা পুলিশকে একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো। কলকাতা পুলিশের বহু দক্ষ অফিসার আছেন, কোয়ালিটির অফিসার আছেন, বহু এফিশিয়েন্ট আইপিএস অফিসার আছেন, যাদের কাছ থেকে আমি প্রচুর তথ্যও সংগ্রহ করি। প্রচুর WPPS-এর অফিসার আছেন যাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠতা আছে, যারা প্রচুর ইনফরমেশন আমাকে ব্যক্তিগত স্তরে দেন। আমি তাদের ব্যক্তিগতভাবে খুব রেসপেক্ট করি, তাদের এবিলিটি, তাদের কোয়ালিটি, তাদের ক্যালিবার। তারা কিন্তু জাল ওই সাদা খাতা দিয়ে পরীক্ষায় পাশ করেনি, WPPS-এ পাশ করেনি কিংবা IPS-এ পাশ করেনি, কিন্তু তাদের এবিলিটিটাকে নষ্ট করে দিয়েছেন মমতা প্রশাসন। আমি এইটাই বোঝাতে চাইছি। আলটিমেটলি সেই অনুজকে ধরতে পারেনি কলকাতা পুলিশ। তারপর সেই মনোজ ধরা পড়েছিল কিন্তু জামিন পেয়ে গেছে। আচ্ছা, একজন জামিন যখন পেলেন চাকরি দুর্নীতি জালিয়াতিতে, সেই লোকটি, তার পেছনে পুলিশের ট্র্যাক করা উচিত ছিল না? তার ফোনগুলোকে ট্যাপ করে রাখা উচিত ছিল না? তাকে নজরবন্দি করে রাখা উচিত ছিল না? এই চাকরি দুর্নীতিতে এত লক্ষ লক্ষ টাকা কামিয়েছে, রোজগার করেছে, এই লোকটিকে এবার একটু টার্গেট করে রাখি যে লোকটা অন্য কোনো জালিয়াতি করছে কিনা। করেইনি কলকাতা পুলিশ। কেন করবে? তাঁর তো দরকার ওই শফিকুল ইসলামের ফোনটাকে ট্যাপ করে বসে রাখা লালবাজার থেকে কিংবা লর্ড সিনা রোডের অফিস থেকে। কলকাতা পুলিশের কাজ তো এখন সন্ময় বন্দ্যোপাধ্যায় কার সঙ্গে কথা বলছেন কান খুলে সেই ফোনগুলোকে ট্যাপ করা, লর্ড সিনা রোডের অফিস থেকেও সেগুলো ট্যাপ করা, কিংবা রাজীব কুমারের অফিস থেকে সেগুলোকে ট্যাপ করা, ওই মণিভাণ্ডারের অফিস যেখানে যার তলায় সাইবার সেল আছে সেখান থেকে করা। তাদের কাজ তো তাই। এই মনোজ গুপ্তাকে ট্যাপ করার কথা তাদের মনে হয়নি। কেন হয়নি? তাহলে কিসের পুলিশের গোয়েন্দা? তাহলে তো আমি আপনি যা পুলিশের গোয়েন্দাও তাই নাকি? পুলিশের গোয়েন্দাদের বলে দেওয়া হয়েছে ওই অপরাধীদের চিহ্নিত করে তাদের পেছনে ট্র্যাক করার দরকার নেই, তাদের ফোন ট্যাপ করারও দরকার নেই, তাদের চিহ্নিত করে রাখারও দরকার নেই। আজকে করেননি বলে সেই মনোজ গুপ্তা এই পাসপোর্ট জালিয়াতিতে মনোনিবেশ করে হাজার হাজার পাসপোর্ট বোধহয় তৈরি করে ছেড়ে দিয়েছেন বাজারে। তারা কেউ বিদেশে, কেউ জঙ্গির হাতে চলে গেছে। কী কারবার হয়েছে ভাবুন। আমি বলছি বাংলার মানুষের কিছু এটা কিন্তু পাওনা নয়। বাংলার মানুষ খুব এফিশিয়েন্ট পুলিশি ব্যবস্থা কিন্তু দীর্ঘদিন ধরে পেয়েছে। জাভেদ শামীমের মতো অফিসার আছেন, দময়ন্তী সেনের মতো অফিসাররা আছেন, পঙ্কজ দত্তর মতো অফিসাররা ছিলেন, নজরুল ইসলামের মতো পুলিশ অফিসাররা ছিলেন। সবাই কিন্তু বিনীত গোয়েল নয়, সবাই মনোজ ভার্মা নয়, সবাই রাজীব কুমার নয়, সবাই আকাশ মাগারিয়া নয়, সবাই শান্তনু সিনহা বিশ্বাস নয়। এটা ভাবতে হবে। আমি বলছি পুলিশ অফিসারদের নাম করে বলছি, ভালো আর খারাপ দুটোই আছে, কিন্তু এই ভালো যারা তাদের তো কাজ করতে দেওয়া হতো না। যারা খারাপ তারা বেসিক্যালি কিন্তু খুব ক্ষমতাবান অফিসার। তাদের দিয়ে যদি ভালো কাজ করানো যায়, তারা এই রাজীব কুমারকে দিয়ে প্রচুর ভালো কাজ করানো যেত, এই বিনীত গোয়েলকে দিয়ে প্রচুর ভালো কাজ করানো যেত, মনোজ ভার্মাকে দিয়ে প্রচুর ভালো কাজ করানো যেত।
আকাশ মাগারিয়ার মতো অফিসারকে দিয়ে প্রচুর ভালো কাজ করানো যেত, ইন্দিরা মুখোপাধ্যায়ের মতো অফিসারকে দিয়ে ভালো কাজ করানো যেত, কিন্তু কী করবেন, ভবি বলার নয়। এখানে তো মালিকের ইচ্ছাতে কাজকর্ম হয়। ফলত শুভেন্দু অধিকারীর পেছনে গোয়েন্দা লাগিয়ে রাখাটা গোয়েন্দা ভবনের কাজ, অর্জুন সিংয়ের পেছনে গোয়েন্দা লাগিয়ে রাখাটা, সিআইডি লাগিয়ে রাখাটা গোয়েন্দা ভবনের কাজ, ভবানী ভবনের কাজ। জাস্টিস অমৃতা সেনার হাজব্যান্ড, তার পেছনে লাগাটা ভবানী ভবনের কাজ, আর এই মনোজ গুপ্তার পেছনে লেগে থাকাটা ভবানী ভবনের কাজ নয়। আলটিমেটলি মনোজ গুপ্তারা বড় হয়, প্রথমে অনুজ নামে তেলেঙ্গানা, তারপরে নদিয়ার বিস্তীর্ণ অঞ্চলে চাকরি বিক্রি করা, তারপরে হাত পাকিয়ে ভোল বদল করে পাসপোর্ট জালিয়াতিতে মনোনিবেশ করে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ভিসা এইসব তৈরি করে কত হাজার হাজার মানুষের হাতে সেসব তুলে দিয়েছেন। একটু ভেবে দেখুন তো। আমি বলছি নতুন বছরে এই প্রশ্নটা রাখলাম, একটু ভালো করে ভাববেন। আমার এই মনে প্রশ্নটা এসছে বলে বলছি। আমি আবারও বলছি, আমি পুলিশ অফিসারদের রেসপেক্ট করি, পুলিশ অফিসারদের কোয়ালিটিকে রেসপেক্ট করি। সুপ্রতিম সরকার অত্যন্ত দক্ষ এবিলিটির লোক, ভালো লেখেন, ভালো কথা গুছিয়ে কথা বলেন, কিন্তু তাদের দিয়ে কী করেন? শেখ শাহজাহানকে বাঁচানোর প্রোটেকশনের কাজ কে করেছিলেন মনে নেই? এই রাজীব কুমার, এই সুপ্রতিম সরকাররা গিয়েছিলেন না ওখানে, কিভাবে শেখ শাহজাহানকে আড়াল করে রাখা যায়? আমি বলছি এইসব এফিশিয়েন্ট অফিসারদের দিয়ে খারাপ কাজ করাতে করাতে মমতা প্রশাসন আজকে এমন অবস্থা গিয়ে দাঁড়িয়েছে যে এন্টার গোয়েন্দা বিভাগটাই গায়েব হয়ে গেছে। মনে তো হচ্ছে তাই। যে কাজটা গোয়েন্দা দপ্তরের করা দরকার ছিল এই জঙ্গিদের নিয়ে, আমি বলবো জঙ্গিদের নিয়ে গোয়েন্দা দপ্তরের ব্যর্থতা নিয়ে একটা কমপ্লিট স্টোরি আমি আপনাদের কাছে পেশ করব। রাজীব কুমার যে প্রেস কনফারেন্স করেছেন সেটা সর্বৈব যে মিথ্যে প্রেস কনফারেন্স, আমি তথ্য দিয়ে আপনাদের কাছে প্রমাণ করে দেব। সংবাদ মাধ্যমের রিপোর্ট আছে, মানে একদম তৃণমূলপন্থী সংবাদ মাধ্যমের রিপোর্ট আমার হাতে আছে, করব সেটা নিয়ে আজকে নয়, কিন্তু নতুন বছর 2025 শুধরে যান। আমি বলছি কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, আপনার এফিশিয়েন্ট অফিসার, এফিসিয়েন্সিটাকে কাজে লাগান ঠিক কাজে। মমতা চেষ্টা করবেন অপরাধীদের বাঁচানোর জন্য আপনাদের দিয়ে কাজ করানো। ওই যে সৌম্যদীপ ভট্টাচার্য পূর্ব মেদিনীপুরে এসপি বসে আছেন, কি করেন তাকে দিয়ে? কি করাচ্ছেন? এনআইএ এর পেছনে লাগিয়ে রেখে দিয়েছেন। সেটাই কি একজন আইপিএসের কাজ বলুন তো? ধৃতিবান সরকার কী করেন? আমি এক এক করে নাম ধরে ধরে তাদের ইতিহাস ভূগোল চর্চা করছি, পড়াশোনা করছি না, গবেষণা করছি, তথ্য দিয়ে দেখিয়ে দেবো কীভাবে এইসব এফিশিয়েন্ট পুলিশ অফিসারদের নষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা নবান্নের প্রশাসন। শুধরে যান, আমি বলছি সংশোধন করে যান। বাংলার মানুষ আপনাদের কাছ থেকে ভালো কিছু চায়। এই দলদাস বৃত্তি আর এই ইনএফিসিয়েন্সিটা ভালো লাগছে না। বিশ্বাস করুন, নতুন বছর 1 জানুয়ারি, আজকে আমি সেসব পুলিশ অফিসারদের বলছি নিজেদের আত্মসংশোধন করুন, করে মান, মর্যাদা, সম্মান, আত্মসম্মান, যেটা রাজ্য পুলিশের একটা গৌরবের জায়গা, অশোক স্তম্ভ আছে, ঊর্ধ্বি আছে, এই ঊর্ধ্বের মূল্যটা দিতে শিখুন। আপনি যে মাইনেটা পান না সেটা সাধারণ মানুষ দেন। একটু মাঝে মাঝে যখন এই ধরনের ইনএফিসিয়েন্সি ক্যালাসনেসগুলো দেখান, তখন নিজেদের একটু প্রশ্নটা করবেন আয়নার সামনে দাঁড়িয়ে, যা করছি ঠিক করছি তো? ভেবে দেখবেন।